শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। এগুলো তো আমরা আগে বলছিলাম যে অ্যানেস্থেটিস্টকে বলা হচ্ছে পেরি অপারেটিভ ফিজিশিয়ান, এবং তাদের সঙ্গে ক্লোজ কোলাবোরেশন খুব ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে যে গ্রাউন্ড রুলস ফর অ্যানেস্থেসিয়া এগুলো আমরা বলছি আগে। টাইপস অফ অ্যানেস্থেসিয়া, এখান থেকে আমরা শুরু করি। আসুন, জেনারেল অ্যানেস্থেসিয়া আর লোকাল অ্যানেস্থেসিয়া। লোকাল অ্যানেস্থেসিয়ার আবার কতগুলো টাইপ আছে: টপিক্যাল, লোকাল ইনফিলট্রেশন, রিজিওনাল নার্ভ ব্লক আর সেন্ট্রাল নিউরোঅ্যাক্সিয়াল ব্লক। এটাকে আমরা কমনলি স্পাইনাল এবং ইপিডুরাল অ্যানেস্থেসিয়া বলি। তো সেটা এগুলো আমরা গ্রাজুয়ালি বলবো। তোমাদের একটা হলো যে এটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, এবং এটার জন্য তোমরা যেটা না বুঝতে পারো জিজ্ঞাসা করবে যে এটা বোঝা যাচ্ছে না। আর যদি গতকালকে ঝড়ের পরে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হতে পারে, যদি সেরকম হয় আমাদেরকে জানাও যে সমস্যা হচ্ছে। জেনারেল অ্যানেস্থেসিয়ার এই ডেফিনিশন খুব ইম্পর্টেন্ট এবং প্রায়শই এটা জিজ্ঞাসা করে, হোয়াট ইজ জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়ার এই ডেফিনিশন আমাদেরকে অবশ্যই মুখস্থ করা লাগবে। সেটা কি? General anesthesia is commonly described as a triad of reversible loss of consciousness, analgesia and muscle relaxation. তিনটা টার্ম এখানে, এটা হলো amnesia, analgesia and muscle relaxation. Amnesia, analgesia and muscle relaxation. আমার কথাটা শোনা যাচ্ছে কি? তোমরা শুনতে পাও? তাহলে amnesia means loss of awareness, loss of consciousness, এটা হলো amnesia। তাহলে এটা তিনটা জিনিসের কম্বিনেশন জেনারেল অ্যানেস্থেসিয়া। একটা হলো যে একটা লস অফ কনসিয়াসনেস হবে, হুইচ ইজ রিভার্সিবল, মানে অজ্ঞান করা হবে আবার অজ্ঞান ফেরত আনা হবে। অ্যানালজেসিয়া মিন্স পেশেন্ট কোনো পেইন ফিল করবে না, এবং একই সময়ে মাসেল রিল্যাক্সেশন থাকতে হবে। অপারেশন করার জন্য মাসেল টাইট থাকলে অপারেশন করা যায় না, এই জন্য মাসেল রিল্যাক্সেশন এটা অ্যানেস্থেসিয়ার একটা পার্ট। তাহলে তিনটা জিনিস নিয়ে হলো জেনারেল অ্যানেস্থেসিয়া। ওয়ান ইজ অ্যামনেসিয়া, মিন্স লস অফ অ্যাওয়ারনেস অর লস অফ কনসিয়াসনেস, another one is analgesia and third one is muscle relaxation. এটা কিন্তু এই তিনটা টার্মিনোলজি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকেরই জানা থাকতে হবে। এখন আসলে এই প্রশ্ন প্রায় জিজ্ঞাসা করে, হোয়াট আর দ্য স্টেপস অফ জেনারেল অ্যানেস্থেসিয়া। তুমি যদি আর কিছু বলতে না পারো, অন্তত এই চারটা টার্ম তোমার জানা লাগবে। তুমি যদি ডিটেল না বলতে পারো, কমপক্ষে এই চারটা টার্ম যদি বলতে পারো, তাও পরীক্ষার সময় উঠে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সেটা কি কি? একটা হলো প্রি মেডিকেশন, induction of anesthesia, maintenance of anesthesia and recovery. চারটা টার্ম: pre-medication, induction of anesthesia, maintenance and another one is recovery. চারটা শব্দ এখানে আমাদের জানতে হবে। তাহলে আমরা গ্রাজুয়ালি একটু বোঝার চেষ্টা করি হোয়াট আর দিস টার্মস। এখানে কতগুলো এই যে অ্যানেস্থেসিয়ার মেশিন আছে, জিএ মেশিন এটা, এবং কতগুলো টিউব আছে, এর আরো কতগুলো ছবি আছে যেগুলো তোমরা বইও আছে দেখে নিতে পারবে। এগুলো ওই যে অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগে সেইগুলো। এটা যেমন ল্যারিঙ্গোস্কোপ, এন্ডোট্রাকিয়াল টিউব, টাং ডিপ্রেসার, ভেরিয়াস টাইপস অফ এন্ডোট্রাকিয়াল টিউব, এগুলো হলো অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় এগুলো ইউজ হয়। তাহলে আমরা প্রথমে আসি যে হোয়াট ইজ প্রি মেডিকেশন। বোঝাই যাচ্ছে প্রি মানে আগে, মেডিকেশন মানে ওষুধপত্র দেওয়া। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে পেশেন্টকে কিছু ওষুধ দেওয়া হয় বিফোর স্টার্টিং জেনারেল অ্যানেস্থেসিয়া। সেই ওষুধ দেওয়া এবং পেশেন্ট প্রিপেয়ার করা, এটাকে বলে প্রি মেডিকেশন। এটা অপারেশন টেবিলে পেশেন্টকে শোয়ানোর পরে তাকে কিছু ওষুধ দেওয়া হয়, সেটা হলো প্রি মেডিকেশন। তাহলে সেগুলো কি কি? ইট ইজ গিভেন 1 hour বিফোর সার্জারি, মানে অপারেশনের আগে থেকে এই ওষুধগুলো দেওয়া শুরু হয়। কি কি ড্রাগ ইউজ হয়? ফর সিডেশন অ্যান্ড অ্যাংজাইটি, অফ রিলিফ অফ অ্যাংজাইটি, এর জন্য পেথিডিন দেওয়া হয়। পেথিডিন, মরফিন, ডায়াজিপাম, মিডাজোলাম, এই ওষুধগুলো দেওয়া হয়। টু সাপ্রেস ভ্যাগাল অ্যাক্টিভিটি, সেটার জন্য অ্যাট্রোপিন দেওয়া হয়। টু রিডিউস ভমিটিং, প্রোমিথাজিন। তার মানে তিনটা ওষুধ প্রি মেডিকেশন হিসেবে দেওয়া হয়। আবারও বোঝার চেষ্টা করো ভালো করে। তিনটা ওষুধ দেওয়া হয়, একটা হলো যে তার অ্যাংজাইটি রিলিফ করার জন্য এবং পেশেন্ট যেন একটু সিডেটেড হয়ে থাকে, এটার জন্য পেথিডিন দেওয়া হয়। পেথিডিন, মরফিন, এগুলো ইউজুয়ালি পেথিডিন দেওয়া হয়। আর অ্যাট্রোপিন ইনজেকশন দেওয়া হয় ভ্যাগাল অ্যাক্টিভিটি ইয়ে করার জন্য, কারণ সিক্রেশন না কমালে পরে লাংসে যখন সে অজ্ঞান থাকবে, লাংসে সিক্রেশন জমতে থাকবে, সেটা অসুবিধা। আর এই কারণে সিক্রেশন কমানোর জন্য অ্যাট্রোপিন দেওয়া হয়।
আর পেশেন্ট যেন মানে পেথিরিনের কারণে বা অন্য কোনো কারণে বমি না করে, কারণ ডিউরিং অজ্ঞান অবস্থায় বমি করলে যেহেতু ভ্যাগাল রিফ্লেক্স থাকে না, অ্যাসপিরেশন নিউমোনিয়া মানে ভমিটাস গুলো লাংসে চলে যাওয়ার রিস্ক অনেক বেশি। সেটা এড়ানোর জন্য অ্যান্টিএমেটিক ওষুধ দেওয়া হয়, প্রোমিথাজিন বা ফেনারগেন নামে পাওয়া যায়, এগুলো দেওয়া হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ঠিক আছে, এখন আসি ইন্ডাকশন। হোয়াট ইজ ইন্ডাকশন? ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া এটা হলো যে এই স্টেজে এসে পেশেন্টকে সব কিছু রেডি করার পরে তারপরে পেশেন্টকে অজ্ঞান করা হয়, এটাই হলো ইন্ডাকশন। ইন্ডাকশন জিনিসটা কি? পেশেন্ট ইজ ইন্ডাকশনের স্টেপ হচ্ছে পেশেন্ট ইজ প্রি অক্সিজেনেটেড উইথ 100% অক্সিজেন ফর 3 মিনিটস। এইটা খুবই একটা জরুরি কথা। অজ্ঞান করার ঠিক আগ মুহূর্তে পেশেন্টকে কিছুক্ষণ ধরে 100% অক্সিজেন দিয়ে অক্সিজেন প্রি অক্সিজেনেটেড করা হয়, কারণ এরপরে কিছুক্ষণ পেশেন্ট শ্বাস নিতে পারবে না। তো এই মানে অজ্ঞান হওয়া এবং এই শ্বাস নিতে না পারার এই সময়টাতে যেন শরীরে অক্সিজেনের ঘাটতি না পড়ে, তার জন্য পেশেন্টকে প্রি অক্সিজেনেটেড করা হয়। 100% অক্সিজেন দিয়ে লাংসের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়ানো হয়। এবং এর পরপরই কি করা হয়? খুব র্যাপিডলি ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি ডান বাই ইন্ট্রাভেনাস এজেন্ট। এর পরপরই খুব র্যাপিডলি পেশেন্টের ওই যে ইন্ট্রাভেনাস আমরা ওষুধ দিয়ে দিই, দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে পেশেন্ট আনকনশাস হয়ে যায়। সেই ওষুধগুলো কমনলি যেগুলো দেওয়া হয় সেটা হলো প্রোপোফল, থায়োপেন্টন এবং কেটামিন। আগে থায়োপেন্টন বেশি ইউজ হতো, এখন প্রোপোফল বেশি ইউজ হয়। প্রোপোফলের টক্সিসিটি রিলেটিভলি কম থায়োপেন্টনের চাইতে। কেটামিনও কখনো কখনো ইউজ হয়, বিশেষ করে যারা ঢাকা শহরের বাইরের হাসপাতালগুলোতে কাজ করে এরা খুব কমনলি কেটামিন ইউজ করে, কিন্তু কেটামিন অত সেফ না। সেফ হলো প্রোপোফল, আর তার চাইতে কম সেফ হলো থায়োপেন্টন, এবং কেটামিন রিলেটিভলি আরো বেশি আনসেফ। এবং এই ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আনকনশাস হয়ে যায়, পেশেন্ট লস কনশাসনেস। আনকনশাস হয়ে যাওয়ার পরেই পেশেন্টের তখন তার এয়ারওয়ে কন্ট্রোল করার জন্য যেটা করা হয় সেটা হলো যে তাকে একটা এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করা হয়। পেশেন্টের এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করা হয়, এবং এই সময়টায় পেশেন্ট যখনই এই যে প্রোপোফল বা থায়োপেন্টন দেওয়া হবে তখন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টের শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। তো তখন তার এয়ারওয়ে মেনটেন করার জন্য কিছু ব্যবস্থা করতে হয়। কেটামিনে সবসময় হয় না, পেশেন্ট শ্বাস নিতে পারে, কিন্তু প্রোপোফল এবং থায়োপেন্টনে পেশেন্ট শ্বাস নেওয়া বন্ধ করে। তো এই সময়টাতে যখনই এইগুলো দেওয়া হয় তার পরপরই দেখবা অ্যানেস্থেসিয়া, তোমরা যখন অ্যানেস্থেসিয়া দেয় খেয়াল করবা যে অ্যানেস্থেটিস্ট বা যে কোনো একজন এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট পেশেন্টের তার এই পজিশনে ধরে রাখে, একটা মাস্ক, অক্সিজেনেটেড মাস্ক নিয়ে পেশেন্টের এই যে পজিশন যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট। এই পজিশনে ধরে রাখা হয়, এটাকে বলে চিন লিফট, জ থ্রাস্ট। চিন মানে তো বুঝতেই পারো, চিন লিফট করা, এবং জ থ্রাস্ট, এটা এই পজিশনে রাখলে পরে পেশেন্টের এয়ারওয়ে প্যাটেন্ট থাকে। তখন আমরা এই যে অক্সিজেনের মাস্ক যেটা ধরছি এটা দিয়ে অক্সিজেন গুলো মানে লাংসে যাওয়ার স্কোপ পায়। কিন্তু এরকম ভাবে না ধরলে পরে যখন টাং ফল ব্যাক করে তখন এই এয়ারওয়ে আর বন্ধ হয়ে যায়। তাহলে এই পজিশনে মানে যখনই ইন্ডাকশনের এজেন্ট দেওয়া হচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে এই পেশেন্টের কে এই পজিশনে ধরে রাখতে হবে। এটাকে বলে চিন লিফট অ্যান্ড জ থ্রাস্ট। বোঝা যাচ্ছে না আমার কথা? এখন আসো মেনটেনেন্স। এর পরপরই যেটা করা হয় যে যখনই তোমার এই সাকসামিথোনিয়াম দিয়ে আমরা যখন ইন্ডাকশনের পরপরই যখন পেশেন্টের অক্সিজেনেশন এটা ধরার পরে তারপরে কি করা হয়? সাকসামিথোনিয়াম দেওয়া হয়। সাকসামিথোনিয়াম এটা একটা ইনজেকশন এজেন্ট, যেটা দেওয়ার পরে যেটা করা হয় যেটা মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে। এই সাকসামিথোনিয়াম হচ্ছে শর্ট অ্যাক্টিং। এই মাসেল রিল্যাক্সেন্ট দেওয়ার পরে পেশেন্টের ট্রাকিয়াতে একটা টিউব দেওয়া হয়, এটাকে বলে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন। আমার কথা বোঝা গেছে? এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন বলে এটা। তাহলে সাকসামিথোনিয়াম ইজ গিভেন IV to relax muscles so as to facilitate endotracheal intubation. Once intubated, ventilation can either be controlled using muscle relaxant or spontaneous using a volatile anesthetic agent. এখন আসো মেইনটেনেন্সের জন্য কি করা হয়।
Maintenance of anesthesia can be done using continuous infusion of intravenous agent, that is propofol, or inhalation anesthesia such as nitric oxide অথবা আইসোফ্লুরেন সেভোফ্লুরেন। তোমরা এই অংশটা বুঝতে পারো কিনা আমি বুঝতে পারতেছি না। এই পর্যন্ত বুঝতে কার অসুবিধা আছে বলো তো? স্যার প্রি অক্সিজেনেশনটা কেন করা হয় ওটা একটু আরেকবার বলবেন? প্রি অক্সিজেনেশন করা হয় কারণ হচ্ছে যে যখন পেশেন্টকে মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া হবে, মাসেল রিল্যাক্সেন্ট দেওয়ার পরপরই সব অল সর্টস অফ মাসেল প্যারালাইজড হয়ে যায় ইনক্লুডিং ডায়াফ্রাম। তো তখন পেশেন্ট তো আর শ্বাস নিতে পারবে না। তো এই শ্বাস নিতে যখন পারবে না তার আগে, এবং এই শ্বাস যেন পেশেন্টে তখন বাইরে থেকে শ্বাস দিতে হবে, এই শ্বাস দিতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হলো একটা মানে টিউব দিতে হয় ট্রাকিয়াতে, এটাকে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন বলে। তো এই পেশেন্টের এই যে শ্বাস না নিতে পারা এবং এই যে টিউব দিতে পারা, এই মাঝখানের এই যে সময়টা, এটা তো কিছু সময় লাগবে, এবং সবসময় টিউব দিয়ে খুব ইজিলি দেওয়া যায় তা না, অনেক সময় দেরি হয়, সময় লাগে। তো এই সময়টাতে পেশেন্ট যেন মানে হাইপোক্সিয়াতে না ভুগে, এটার জন্য কি করা হয়, পেশেন্টের লাংসে 100% অক্সিজেন কিছুক্ষণ দিয়ে লাংসের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন মানে বাড়ানো হয়, সো দ্যাট এই মাঝখানের এই সময়টাতে যেন বডিতে হাইপোক্সিয়া না হয়। আমার কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আমার কথা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। না, যারা বুঝতে পারেনি আবারও বলি, সেটা হলো যে অ্যানেস্থেসিয়ার স্টেপ হচ্ছে কতগুলো। প্রথমে হলো যে একটা বলো, জহির হোসেন বলো, হাত তুলছে, বলো কি সমস্যা? জহির হোসেন বলো। জহির বলো, জহির। আচ্ছা ঠিক আছে, বোধহয় লাইন পাচ্ছে না। ব্যাপারটা হলো এরকম যে প্রথমে পেশেন্টকে আমরা প্রি অক্সিজেনেটেড করব। প্রি অক্সিজেনেটেড করার ফলে যেটা হবে, লাংসে পেশেন্টের অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকবে, ফলে যতক্ষণ পেশেন্ট না আমরা ইন্টিউবেট করতে না পারবো মাঝখানের এই সময়টাতে তার ব্লাডে অক্সিজেনের কনসেন্ট্রেশন মানে হাইপোক্সিয়া ডেভেলপ করবে না। এটা গেল প্রথম কথা। এর পরপরই যেটা করা হয়, পেশেন্টকে আমরা প্রি মেডিকেশনের পরে আমরা ইন্ডাকশন করব। ইন্ডাকশন করা হয় বাই প্রোপোফল অর বাই প্রোপোফল, এই যে আমরা এখানে আগে দেখালাম যে প্রোপোফল, থায়োপেন্টন অথবা কেটামিন, এইগুলো দিয়ে ইন্ডাকশন করা হয়। ইন্ডাকশন করা এই ওষুধগুলো আইভি দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আনকনশাস হয়ে যায়। আনকনশাস হয়ে যাওয়ার পরে পেশেন্টের যেন টাং ফল ব্যাক করে রেসপিরেটরি প্যাসেজ বন্ধ করে না দেয়, সেজন্য আমরা তার মানে এই পেশেন্টের ওই সময়টাতে পেশেন্টকে আমরা এই পজিশনে ধরে রাখি, অ্যানেস্থেটিস্ট এই পজিশনে ধরে রাখেন। সেটা হলো, এটাকে বলে স্কিন লিফট এবং জ থ্রাস্ট। এই পজিশনে রাখলে পরে টাং ফল ব্যাক হয় না, তখন এই যে অক্সিজেন যেটা আমরা ধরছি সেটা লাংসে যাবে। এবং এই সময়ের মধ্যে পেশেন্টের কি করা হয়, যত দ্রুত সম্ভব তাকে এই যে সাক্সামিথোনিয়াম দেওয়া হয়। সাক্সামিথোনিয়াম দিয়ে মাসেল রিল্যাক্স করা হয়। মাসেল রিল্যাক্স করা হয়, করার পরপরই তাকে ওই টিউব দিয়ে দেওয়া হয়। এন্ডোট্রাকিয়াল যে টিউব আছে, অ্যাপ্রোপ্রিয়েট সাইজের টিউব ট্রাকিয়াতে দিয়ে দেওয়া হয়। এবং এই টিউব দেওয়ার পরে যেটা হবে যে পেশেন্টের তখন এয়ারওয়েটা সিকিউরড হলো, এবং তখন আমরা এই অক্সিজেন এবং আনুষঙ্গিক যে সমস্ত ভোলাটাইল যে এজেন্ট গুলো আমরা দিতে চাই সেগুলো দিতে পারবো। আমার কথাটা কি বোঝা যাচ্ছে এখন? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, স্যার প্রি অক্সিজেনেটেড কতক্ষণ আগে করব এবং এটা কতক্ষণ ধরে পেশেন্টকে প্রি অক্সিজেনেটেড রাখে? এটা হলো ঠিক ওই ইন্ডাকশন এজেন্ট দেওয়ার ঠিক আগে আগে, জাস্ট এই যে প্রোপোফল বা থায়োপেন্টন দেওয়ার ঠিক যা আগের মুহূর্তে আর কি। এটা সাধারণত বলা হয় যে 3 মিনিট, অ্যাপ্রোপ্রিয়েট টাইম হলো 3 মিনিট। 3 মিনিট ধরে পেশেন্টকে প্রি অক্সিজেনেটেড করা হবে। পেশেন্ট তখনও মানে শ্বাস নিচ্ছে, অজ্ঞান করা হয়নি। অজ্ঞানের ঠিক আগ মুহূর্তে পেশেন্টকে কিছুক্ষণ প্রি অক্সিজেনেটেড করা হয়। তারপর পরই ইন্ডাকশন এজেন্ট দেওয়া হবে, এবং ইন্ডাকশন এজেন্ট দেওয়ার পরে পেশেন্টকে আমরা মাসেল রিল্যাক্সেন্ট, যেটা শর্ট অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট সাক্সামিথোনিয়াম, ওইটা দেওয়া হয়। দিয়ে পেশেন্টকে এরপরে ট্রাকিয়ার মধ্যে মাসেল যখনই রিল্যাক্স হয়ে যাবে তখন আমরা ইজিলি ট্রাকিয়াতে একটা এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে দেওয়া হবে পেশেন্টের ভেন্টিলেশন মেনটেন করার জন্য। বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার, জি স্যার। আচ্ছা,
তো এখন আসে যে টিউব দেওয়ার পরে এই অ্যানেস্থেসিয়া মেনটেন করতে হবে। তো দুটো জিনিস, একটা হলো পেশেন্টকে আমরা যে অজ্ঞান করছিলাম সেই অজ্ঞান এই অবস্থাটাও মেনটেন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তার যে মাসেল রিল্যাক্সেশন সেটাও মেনটেন করতে হবে। যে জেনারেল অ্যানেস্থেসিয়ার যে ট্রায়েড ছিল, সেই ট্রায়েডের মধ্যে যেমন যে মাসেল রিল্যাক্সেশন এবং তার যে অ্যামনেসিয়া অ্যানালজেসিয়া সেগুলো মেনটেন করতে হবে। এই মেনটেনেন্স করা হয় মানে দুই রকম ভাবে করা যায়। যদি এমন হয় যে আমরা খুব অল্প সময় অপারেশন করব, তাহলে এত কিছু ঝামেলা না করে যেটা করা হয় যে ইন্ডাকশন এজেন্ট যেটা ছিল প্রোপোফল, সেটাই কিছুক্ষণ পর পর দিলে পেশেন্ট অজ্ঞান হয়ে থাকে। অথবা যদি এমন হয় যে লং টার্ম অনেকক্ষণ ধরে অপারেশন লাগবে, তখন যেটা করা হয় সেটা হলো নাইট্রাস অক্সাইড, এটা দেওয়া হয়, অথবা আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন, এই সমস্ত সবগুলোই হলো এজেন্ট, ওষুধ। এই ওষুধগুলো দিয়ে, এই গ্যাসিয়াস এজেন্ট এগুলো দিয়ে ওই মাস্কের মানে একটা মেশিন আছে, মেশিনের মধ্যে দিয়ে এই ওষুধগুলো দেওয়া হয়। তখন পেশেন্ট তখন এই অজ্ঞান হয়ে থাকবে, তখন অপারেশন করা সহজ হবে। আর একই সময়ে মেনটেনেন্সের সময় একই সময়ে তোমার মাসেল রিল্যাক্সেন্ট একরকম ওষুধ আছে, মাসেল রিল্যাক্সেন্ট, সেগুলোও দিতে হয়। তো এখন ধরো পেশেন্টের অজ্ঞান হয়ে থাকলো, আমরা অপারেশন মাসেল রিল্যাক্সেন্ট দিলাম, অজ্ঞান হয়ে থাকলো, পেশেন্টের অপারেশনও শেষ হলো। অপারেশন শেষ হওয়ার পরে যেটা হবে যে তাকে রিকভার করতে হবে, রিকভারির জন্য দুটো ওষুধ ইউজ হয়, একটা হলো নিওস্টিগমিন এবং অ্যাট্রোপিন। নিওস্টিগমিন অ্যাক্টস অ্যাজ অ্যান্টাগোনাইজিং এজেন্ট ফর নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্ট। তোমরা এই মাসেল রিল্যাক্সেন্টের উপরে দেখো, তারপরে এটা বুঝতে আরো সুবিধা হবে। মাসেল রিল্যাক্সেশন গুলোতে আসো, তারপরে আমরা ওইটাতে যাই। আবার পেশেন্টের কমনলি ইউজড মাসেল রিল্যাক্সেন্ট হলো দুই রকম, একটা হলো সাক্সামিথোনিয়াম, যেটা আমরা আগে বলছি, এটা হলো শর্ট অ্যাক্টিং। আর আরেকটা হচ্ছে যে লং অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট আছে, বেকুইরোনিয়াম, রোকুইরোনিয়াম, এইগুলোই, অ্যাট্রাকুইরিয়াম, 3 রকমের আছে এখানে আর কি। তো এই যে যেটা আমরা শুরুতে যেটা দেওয়া হয় সেটা হলো সাক্সামিথোনিয়াম, এরপরে লং অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট গুলো দেওয়া হয়। এটা কেন করা হয়, কেউ কি বলতে পারবে এটা কেন করা হয়? শর্ট অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া হয় হলো এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশনের আগে, আর যখন একবার ওয়েল সিকিউর মানে টিউব দেওয়া হয়ে গেছে, তখন লং অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া হয়। উদ্দেশ্য হলো যে কখনো কখনো যেটা করা হয়, যেটা দেখা যায় যে মানে মাসেল রিল্যাক্সেশন দেওয়ার পরে পেশেন্ট তো আর শ্বাস নিতে পারে না, তখন যতক্ষণ পর্যন্ত পেশেন্টের এই মাসেল রিল্যাক্সেশনের অ্যাকশন থাকবে ততক্ষণ পর্যন্ত পেশেন্ট আর শ্বাস নিতে পারবে না। তো লং অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট গুলো হচ্ছে যে তোমার দীর্ঘক্ষণ অনেকক্ষণ ধরে এটার অ্যাকশন থাকে, 20-25 মিনিট ধরে। আর এই যে শর্ট অ্যাক্টিং যেগুলো সাক্সামিথোনিয়াম, এটা খুবই অল্প সময় থাকে, 2-3 মিনিটের মধ্যে এটা রিভার্স হয়ে যায়। তো কোনো কারণে ধরো যদি তুমি লং অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে মানে শুরু করো, আর যদি টিউব না দেওয়া যায়, তাহলে সেটা একটা অনেক বড় বিপদ, কারণ দীর্ঘক্ষণ তোমাকে এই পেশেন্টের শ্বাস নিতে পারবে না, এবং এটা মেনটেন করা তখন পেশেন্টের জীবন নিয়ে টানাটানি পড়বে। আর এই জন্য শর্ট অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে প্রথমে শুরু করা হয়। অর্থ হলো যে যদি কোনো কারণে টিউব না দেওয়া যায়, মানে ইনটিউবেশন যদি না করা যায়, তারপরও কিছুক্ষণ পরই পেশেন্ট, আমরা যদি তার অক্সিজেনেশন আগে দিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ যদি আমরা এয়ারওয়ে মেনটেন করতে পারি, তাহলে কিছুক্ষণের মধ্যেই পেশেন্ট তার শ্বাস ফিরে পাবে, স্পন্টেনিয়াস রিকভারি হবে। আমার কথা কি বুঝতে পারো না পারো না? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরে যখন একবার পেশেন্টের ধরো আমরা টিউব দিয়ে ফেললাম, টিউব দেওয়ার পরে যখন আমরা শিওর হয়ে গেছি যে না ঠিক আছে, এখন আর আমার কোনো রিস্ক নাই, পেশেন্ট ওয়েল সেট, তখন আমরা লং অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট দিব। কারণ একটা অপারেশন করতে তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগবে, তাহলে তো এতক্ষণ ধরে এই শর্ট অ্যাক্টিং দিয়ে পোষাবে না। তখন লং অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট গুলো দেওয়া হয়, যে এটা ধরো 20-25 মিনিট, 30 মিনিট পর পর, আবার যখন পেশেন্ট আবার জেগে যায় তখন আবার একটু একটু করে দেওয়া হয়। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে এইটা গেল মাসেল রিল্যাক্সেন্ট। তাহলে ইনটিউবেশনের পরে আমরা মাসেল রিল্যাক্সেন্ট দিলাম, এবং ওই যে আমরা যে নাইট্রাস অক্সাইড বা এইগুলো দিচ্ছি হলো তার অ্যামনেসিয়া মানে অজ্ঞান থাকা মেনটেন করার জন্য। আর এরপরে ধরো সার্জন অপারেশন করবে, অপারেশন শেষ হওয়ার পরে পেশেন্টকে আমরা রিকভারি করব, মানে তার আবার অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফেরাইতে হবে। জ্ঞান ফেরানোর জন্য যেটা করা হয় সেটা হলো
যে আফটার কমপ্লিশন অফ অপারেশন রিভার্সাল ইজ ডান, এটাকে বলে রিভার্সাল। রিভার্সালটা কিভাবে করা হয়? নিওস্টিগমিন এন্ড অ্যাট্রোপিন এই দুইটা দিয়ে। নিওস্টিগমিন গুলো হলো এই যে মাসেল রিল্যাক্সেন্ট গুলোকে অ্যান্টাগোনাইজ করে, আর পেশেন্টের যে ভোলাটাইল যে এজেন্ট গুলো দেওয়া হয়, আমরা আগে বলছিলাম যে এই যে নাইট্রাস অক্সাইড, আইসোফ্লুরিন বা সেভোফ্লুরিন, এইগুলো অফ করে দিলে পরে পেশেন্ট অটোমেটিক্যালি জেগে যায়। তাহলে জেগে যাওয়ার জন্য তার আলাদা কোনো ওষুধ লাগে না, কিন্তু মাসেল রিল্যাক্সেশন সেটাকে অ্যান্টাগোনাইজ করার জন্য, মাসেল যে রিল্যাক্স হয়েছিল সেটাকে আবার রিল্যাক্সেশন অ্যান্টাগোনাইজ করার জন্য নিওস্টিগমিন দেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে? এখন আসলে যখন পেশেন্ট অজ্ঞান হয়ে থাকে তখন তার এয়ারওয়ে কিভাবে মেনটেন করতে হয়? ডিউরিং অ্যানেস্থেসিয়া ডিউ টু লস অফ মাসেল টোন অ্যান্ড ইউজ অফ মাসেল রিল্যাক্সেন্টস patients are unable to breathe for themselves and so will require artificial ventilation. Laryngeal mask airway or endotracheal tube are inserted to keep airway patent and for artificial ventilation. দুই রকম, আমরা এটা আগেই বললাম যে এন্ডোট্রাকিয়াল টিউবই কমনলি দেওয়া হয়, আর এক রকম পথ আছে, এটা হলো ল্যারেঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, এটা কমনলি ইউজ হয় না। এখানে এই যে বিভিন্ন টাইপের এয়ারওয়ে আছে, এখানে এগুলো হলো এয়ারওয়ে, আর বিভিন্ন টাইপের মাস্ক আছে এখানে, এগুলো অ্যানেস্থেসিয়ার সময় ইউজ করা হয়। মাসেল রিল্যাক্সেন্ট তো আমরা তোমাকে বললাম একটু আগে, দুই রকম মাসেল রিল্যাক্সেন্ট আছে, শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। সাক্সামিথেনিয়াম দ্যাট ইজ শর্ট অ্যাক্টিং, এটা দিয়ে মাসেল মানে এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়ার আগে সাক্সামিথেনিয়াম দেওয়া হয়, আর যখন টিউব দিয়ে দেওয়া হয় তারপরে লং অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট গুলো দেওয়া হয়। ভেন্টিলেশন, মেকানিক্যাল ভেন্টিলেশন করা লাগবে। ভালো হাসপাতালগুলোতে মেশিন নিজেই ভেন্টিলেশন মেশিন আছে, তারাই কিছুক্ষণ পর পর শ্বাস দেয়, আর তাই এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ম্যানুয়ালি ব্যবস্থা আছে, ম্যানুয়ালি মানে শ্বাস দিতে হয়। ম্যানুয়ালি রেসপিরেশন, এটা নর্মালি মানুষ যে 18 থেকে 20 বার মিনিটে শ্বাস নেয়, ওই ম্যানুয়ালিও এই 18 থেকে 20 বার তাকে আম্বো ব্যাগ আছে, আম্বো ব্যাগ দিয়ে চাপ দিয়ে দিয়ে শ্বাস দিতে হবে। এখন জেনারেল অ্যানেস্থেসিয়া সম্পর্কে আর বেশি কিছু তোমাদের লাগবে না, কমপ্লিকেশনসটা দেখো, এগুলো মুখস্থ করলেই হবে। মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হাইপারটেনশন, লারিঙ্গিয়াল এন্ড ব্রঙ্কিয়াল স্পাজম, রেসপিরেটরি ফেলিওর, এআরডিএস, হাইপোক্সিয়া, নিউমোথোরাক্স, অ্যানাফিল্যাক্সিস, এগুলো জাস্ট জানলেই হবে তোমাদের কি কি কমপ্লিকেশন হয়। একটা অ্যানেস্থেসিয়া থাকা অবস্থায় পেশেন্টের কি কি মনিটরিং লাগবে? পালস, ব্লাড প্রেশার, ব্রিদিং টাইপ, লেভেল অফ কনসাসনেস, ইউরিন আউটপুট, অক্সিজেন স্যাচুরেশন, হার্ট রেট, শেকিং হার্ট, এনকারেজিং লিম্ব মুভমেন্ট, এগুলো তোমরা ওই বইয়ে আছে, এগুলো পড়ে নিলেই হবে। এই মনিটরিং গুলো লাগবে আর কি, মানে একটা পেশেন্টকে অজ্ঞান করে তোমরা বাড়ি চলে গেলে হবে না, অজ্ঞান করার পরে পেশেন্টকে মনিটর করা লাগবে। তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়ার কমপ্লিকেশন যেটা চলে আসছে দুইবার। তোমরা কি এই পর্যন্ত জেনারেল অ্যানেস্থেসিয়ার এই পর্যন্ত তোমাদের কার বুঝতে কি অসুবিধা আছে বলো, তারপরে আমরা লোকাল অ্যানেস্থেসিয়ায় যাব। এই পর্যন্ত কি কারো বুঝতে কি অসুবিধা আছে? কোনো যে বুঝতে পারোনি সে বলো যে বুঝতে পারিনি। বুঝতে পারো নাই কে? কেউ এমন আছে যে বুঝতে পারো নাই? সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছো। পরের অংশ হলো লোকাল অ্যানেস্থেসিয়া। এইটা প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল পারপাসে এই অংশটাই আমাদের আসলে লাগবে। তোমাদের লেভেলে জিএ দেওয়া তো তোমাদের কাজ না, এটা শুধু পরীক্ষার জন্য লাগবে। কিন্তু তোমরা যেটা যে ইন্টার্নশিপ পিরিয়ডে গিয়ে দেখবে যে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অনেক অপারেশন করা লাগবে, সেই কারণে এই পরের অংশটা আসলে একেবারে জীবনধর্মী আর কি, মানে এটা বোঝা দরকার নিজের প্রয়োজনে। তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া এবং এর সম্পর্কে ডিটেইল তোমাদের জানতে হবে, কারণ এটা তোমরা নিজেরা অ্যানেস্থেসিয়া দিয়ে যখন অপারেশন করতে যাবে তখন ভুল হলে পরে সেই বিপদ হলো নিজের ঘাড়ে যাবে। তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া কি কি আছে? টপিক্যাল অ্যানেস্থেসিয়া একরকম আছে, লোকাল ইনফিল্ট্রেশন, রিজিওনাল নার্ভ ব্লক, সেন্ট্রাল এন্ড নিউরোএক্সিয়াল ব্লক, দ্যাট ইজ স্পাইনাল এন্ড ইপিডুরাল অ্যানেস্থেসিয়া। এখন আসো আমরা একটু সামনের দিকে আগাই।
লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ যেগুলো ইউজ হয় সেটা দেখো ভালো করে। 4টা ড্রাগের নাম এখানে আমি নিয়ে আসছি। একটা হলো লিগনোকেইন, বুপিভাকেইন, প্রিলোকেইন, রোপিভাকেইন। এর মধ্যে দুটো দেখো আলাদা করে একেবারে ডোজ সহ দেওয়া, এটা তোমাদের জানা লাগবে। কারণ কারণ হচ্ছে যে এই দুটো ড্রাগই আমরা অপারেশন থিয়েটার ইউজ করি, আর প্রিলোকেইন, রোপিভাকেইন এগুলো অ্যানেস্থেটিস্টরা ইউজ করে, আমরা ইউজ করি না। কাজে আমাদের জন্য লাগবে হলো দুটো, একটা হলো লিগনোকেইন এবং বুপিভাকেইন। এটার ডোজ সহ মুখস্থ করা লাগবে। কি কি জিনিস? ডোজ হলো লিগনোকেইন দুই রকম ভাবে পাওয়া যায়, একটা হলো অ্যাড্রেনালিন সহ আর একটা হচ্ছে অ্যাড্রেনালিন ছাড়া। অ্যাড্রেনালিন ছাড়া যেগুলো সেগুলোর ডোজ হলো 3 মিলিগ্রাম পার কেজি, আর যখন অ্যাড্রেনালিন সহ যেগুলো সেগুলোর ডোজ হলো 7 মিলিগ্রাম পার কেজি। এটা সম্পর্কে কয়েকটা কমেন্ট লিখছে দেখো। একটা হলো আর্লি অনসেট, শর্ট অ্যাক্টিং, গুড সেন্সরি ব্লক। আর বুপিভাকেইন যেটা, সেটা হলো লং লাস্টিং, মোর কার্ডিওটক্সিক, মাস্ট নেভার বি ইউজড ইন্ট্রাভেনাসলি। এখানে দেখো কতগুলো ছবি আছে। এটা হলো লিগনোকেইন উইদাউট নরঅ্যাড্রেনালিন অথবা উইদাউট অ্যাড্রেনালিন, আর এটা হলো লিগনোকেইন উইথ অ্যাড্রেনালিন। ঠিক আছে? তাহলে লিগনোকেইন উইদাউট অ্যাড্রেনালিন যেটা, সেটা লিগনোকেইন উইদাউট অ্যাড্রেনালিন যেটা, এটা হলো এরকম সাদা, কাভার হলো সাদা। আর লিগনোকেইন উইথ অ্যাড্রেনালিন যেটা, এটা হলো লাল। তোমাদের একটা কথা বলি, সেটা হলো যে মেডিকেল মেডিকেল সায়েন্সে যে কোনো জিনিসের লাল মানে হলো সেটা একটা ডেঞ্জার। যে কোনো ওষুধের যখন গায়ে যখন লাল কোনো কিছু দেখবা, বুঝতে হবে যে এটা ডেঞ্জারাস। এটা একটা বেসিক কনসেপ্ট, এভরিওয়ান মাস্ট নো। যে কোনো জিনিস লাল, মেডিকেল সায়েন্সে লাল, যেমন ব্যথার ওষুধগুলো দেখবা লাল করে দেয়, কারণ এগুলো ডেঞ্জারাস। তো এই ধরনের ডেঞ্জারাস ড্রাগগুলোকে লাল করে দেওয়া হয়। তো এই যে দেখো দুইটার কাভারের মধ্যে পার্থক্য আছে, একটা হলো সাদা, একটা হচ্ছে লাল। যেটা লাল এটা হলো লিগনোকেইন উইথ অ্যাড্রেনালিন, আর যেটা সাদা এটা হলো প্লেন লিগনোকেইন। এইটা হলো বুপিভাকেইনের ওষুধ। দেখো বুপিভাকেইন যেটা, এটা দেখো 0.5%। আর আরেকটা আছে বুপিভাকেইন হেভি, যেটা হেভি, এটা পরে আসবে। হেভি একটা ওষুধ আছে, সেটাতে এটা হেভি কেন সেটা স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সময় এটা দেওয়া হয়, ওই সময় আমরা বলবো এটা হেভি কেন। তাহলে বুপিভাকেইন দুই রকম, একটা হলো বুপিভাকেইন প্লেন যেটা, আর একটা হলো বুপিভাকেইন হেভি। এখানে কোনো অ্যাড্রেনালিন নাই, কিন্তু এর সাথে অন্য জিনিস আছে। তাহলে এখন তাহলে আসো দেখো লিগনোকেইন উইথ অ্যাড্রেনালিন, এটা অ্যাড্রেনালিন দিলে সুবিধা কি? অ্যাড্রেনালিনের সুবিধা হলো যে হ্যাস্টেন্স অনসেট, র্যাপিড অ্যাকশন হবে, প্রলংস ডিউরেশন অফ অ্যাকশন, পারমিটস এ হায়ার আপার ডোজ, লিমিট ডোজ। আর আরেকটা ইম্পর্টেন্ট সুবিধা আছে, সেটা হলো যে অ্যাড্রেনালিন গুলো ভ্যাসো কনস্ট্রিকশন করার কারণে তার ব্লিডিংটা কমায়। তার মানে যেসব এরিয়া বেশি ভাস্কুলারাইজ, ওইসব এরিয়াতে অ্যাড্রেনালিন সহ লিগনোকেইন দিলে পরে ব্লিডিং, অপারেশনের সময় ব্লিডিং কম হবে। ঠিক আছে? যেটা জানা অত্যন্ত অত্যন্ত জরুরি, সেটা হলো কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাড্রেনালিন। কি কি? পেশেন্টস উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ and end arterial location, that is penis during circumcision, fingers and toes. আমি তোমাদেরকে এটা বোঝাচ্ছি একটু পরে। তাহলে অ্যাড্রেনালিনের সুবিধা কি আর অসুবিধা কি সেটা আমাদের এখন জানতে হবে। তাহলে অ্যাড্রেনালিনের আমরা বললাম যে সুবিধা হলো যে এটা বেশি ডোজ দেওয়া যায় এবং এটার ডিউরেশন অফ অ্যাকশন বেশি হয়, আর এটা যেহেতু ভ্যাসো কনস্ট্রিক্ট করে, ফলে যেসব এরিয়াতে ব্লিডিং বেশি হয় ওইসব জায়গাতে অ্যাড্রেনালিন সহ লোকাল দিলে পরে সেটা ব্লিডিংটা কম হবে, অপারেশন করতে সুবিধা হবে। কিন্তু এটার অসুবিধা কি? অসুবিধা হলো দেখো দুইটা। একটা হলো ওই যে এখানে দেখা যাচ্ছে কিনা দেখো, যে এই আঙ্গুলগুলোতে এবং পেনিসে
এই সব জায়গাতে অ্যাড্রেনালিন সহ লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ আমরা ফিঙ্গারে যখন অপারেশন করি ডিজিটাল ব্লক দেই, ডিজিটাল ব্লক এই পাশে এবং এই পাশে দুই পাশে ব্লক দেই নার্ভ গুলো ব্লক করার জন্য। এই নার্ভ গুলোর পাশ দিয়ে গেছে হচ্ছে ব্লাড ভেসেল, দুই পাশে দুইটা ব্লাড ভেসেল গেছে এবং এইসব এরিয়াতে কিন্তু এন্ড আর্টারি এগুলো, তার মানে অন্য কোনো দিক থেকে যে ব্লাড সার্কুলেশন আসবে তার কোনো পথ নেই, রাস্তা নেই, এই দুইটাই হলো তার আর্টারি। তো ফলে কোনো কারণে যদি ব্যাপারটা এমন হয় যে যখন ভ্যাসো কনস্ট্রিকশন বেশি হলো এবং এইদিকে ব্লাড যাওয়া বন্ধ হয়ে গেল, মানে এক্সট্রিম ভ্যাসোস্পাজম হলো, তখন এই আঙ্গুলের কিন্তু ইসকেমিয়া হবে, নেক্রোসিস হবে, তার মানে আঙ্গুলটা লস হতে পারে। এবং এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো পেনিসে। সার্কামসিশন তো কমনলি লোকাল দিয়ে করা হয়, পেনাইল যে ভেসেল দেখো এই দিক দিয়ে গেছে এবং এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে দুইটা পেনাইল ভেসেল গেছে। তো এর রুটে যখন লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, যদি স্পাজম বেশি হয় তখন যেটা হবে সেটা হলো যে এই পেনিসের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে এবং সার্কুলেশন বন্ধ হলে পেনাইল নেক্রোসিস হওয়ার সম্ভাবনা। তাহলে যেটা একটা হিউজ রিস্ক। আমার কথা কি বোঝা গেছে এই পর্যন্ত? তোমাদের কাছে এটা একটু জানতে চাই, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই অংশ, মানে এই শুধু এই ইনফরমেশন না থাকার জন্য জীবনে অনেক বহু মানুষের অনেক সাফারিংস হয়েছে, তাহলে এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের কাছে একটু শুনতে চাই যে কে কে বুঝতে পারো নাই। লিজন বলো, লিজন, লিজন। স্যার আবার একটু বললেন স্যার। কোন অংশটা বোঝে নাই বলো দেখি। স্যার এই যে কোনটা বুঝতে পারোনি সেটা বলো। স্যার এই যে হ্যাঁ বলো। স্যার লাইফ থ্রেটেনিং কিভাবে হয়ে যায় স্যার? আচ্ছা, এটা আবার একটু বোঝার চেষ্টা করো। ধরো আমরা বললাম যে লিগনোকেইন আমরা যেটা ইউজ করি, লিগনোকেইন দুই রকম, লিগনোকেইন উইথ অ্যাড্রেনালিন, লিগনোকেইন উইদাউট অ্যাড্রেনালিন। এই সাদা যেটা এটা হলো উইদাউট অ্যাড্রেনালিন, আর লাল যেটা এটা হলো উইথ অ্যাড্রেনালিন। আমরা বলছি লাল, এটা কেন? কারণ এটা মোর ডেঞ্জারাস, এই কারণে এটা লাল। এখন অ্যাড্রেনালিন সহ যেটা দুই রকম প্রিপারেশন কেন তৈরি করা হলো? তৈরি করা হলো কারণ অ্যাড্রেনালিন দিলে, লিগনোকেইনের সঙ্গে অ্যাড্রেনালিন দিলে কিছু অ্যাডিশনাল বেনিফিট পাওয়া যায়। সেই বেনিফিট গুলো কি কি? একটা হচ্ছে যে এটা মানে দ্রুত কাজ করে, দীর্ঘক্ষণ ওই ওষুধের অ্যাকশনটা থাকে এবং এটা ডোজ বেশি দেওয়া যায়। আমরা দেখলাম যে অ্যাড্রেনালিন ছাড়া 3 মিলিগ্রাম পার কেজি দেওয়া যায়, আর অ্যাড্রেনালিন সহ 7 মিলিগ্রাম পার কেজি দেওয়া যায়, মানে ডোজ বেশি দেওয়া যায়। আর আরেকটা যেটা সেটা হলো যে অ্যাড্রেনালিন গুলো যেহেতু ভ্যাসো কনস্ট্রিক্ট করে, ফলে এরা তোমার যে সমস্ত এরিয়াতে যেমন ফেস, স্কাল, এইসব জায়গাতে ব্লিডিং ভাস্কুলারিটি অনেক বেশি, ফলে এইসব জায়গাতে তুমি যদি অ্যাড্রেনালিন সহ লোকাল দাও তাহলে ভাস্কুলারিটি যেহেতু ভ্যাসো কনস্ট্রিকশন হবে, ফলে ব্লিডিংটা কম হবে, ফলে অপারেশনের সময় ব্লিডিং কম হলে অপারেশন ফিল্ড ভালো থাকবে, অপারেশন করতে সুবিধা। তাহলে এই কারণে এইসব জায়গাতে অ্যাড্রেনালিন সহ লোকাল দিলে অপারেশনে সহজ হয়। একটা মিনিট রাখো দেখি ওরা। আচ্ছা ভাই কি সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, বাকিরা তো পাচ্ছে, তো অসুবিধা নেই, তুমি চেষ্টা করো দেখো। আচ্ছা তাহলে অ্যাড্রেনালিন সহ লোকাল অ্যানেস্থেসিয়া কিছু কিছু জায়গার জন্য হেল্পফুল, কিন্তু কিছু কিছু জায়গার জন্য অ্যাড্রেনালিন সহ লোকাল অ্যানেস্থেসিয়া আবার লাইফ থ্রেটেনিং, মানে একেবারে বিরাট বিপদ। সেই সব জায়গাগুলো কোনগুলো? যে একটা পেশেন্টের যদি কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে অ্যাড্রেনালিন ইউজ করা যাবে না। হার্টের কোনো সমস্যা থাকলে ওইসব রোগীদের লোকাল অ্যানেস্থেসিয়া হিসেবে অ্যাড্রেনালিন সহ এটা ইউজ করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো কিছু কিছু জায়গা আছে যেসব জায়গাতে কখনই অ্যাড্রেনালিন ইউজ করা যাবে না, ভেরি 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 ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হলো যে এন্ড আর্টারি যেসব লোকেশনে, যেমন ধরো পেনিস, ফিঙ্গার, টো, এইসব জায়গাতে। আমি তোমাদেরকে একটা ছবি দেখালাম একটু আগে, যে ধরো এই যে আঙ্গুলের দুই পাশ দিয়ে আর্টারি গেছে, আমরা যখন ব্লক দেই মানে লোকাল অ্যানেস্থেসিয়া ইনজেক্ট করি এই জায়গাতে এবং এই জায়গাতে নার্ভের পাশ দিয়ে,
তো তার পাশ দিয়ে গেছে ব্লাড ভেসেল। যখনই এই অ্যাড্রেনালিন সহ লোকাল দেওয়া হবে, এটা তো ভ্যাসো কনস্ট্রিকশন করবে, তখন এই আর্টারি গুলোতে স্পাজম হবে, তখন এই আর্টারি দিয়ে ব্লাড যাওয়া কমে যাবে বা একদম বন্ধও হয়ে যেতে পারে। সেটা যদি হয় তখন যেটা হবে যে এই আঙ্গুলটা মানে ইসকেমিয়া হবে এবং লোকাল নেক্রোসিস হবে। এটা আরো বিপদ হলো তোমার পেনিসের ক্ষেত্রে। ধরো সার্কামসিশন করতে যাচ্ছে অ্যাড্রেনালিন সহ লোকাল দিলে ভুল করে, তার ফলে কি হবে, এই যে পেনিসের তো ব্লাড সাপ্লাই তো এই যে দুই পাশ দিয়ে গেছে, লোকাল দেওয়ার পরে ভ্যাসোকনস্ট্রিকশন হলো, পেনিসে আর ব্লাড যাবে না, এবং এটা যেহেতু লং অ্যাক্টিং, বহুক্ষণ ধরে ব্লাড যাবে না, পেনিস নেক্রোসিস হবে। আমার কথাটা কি বোঝা গেছে? তাহলে এটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। জীবনে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় কখনোই অ্যাসিস্ট্যান্টের উপরে দায়িত্ব দেওয়া যাবে না যে তুমি লোকালটা উঠাও সিরিঞ্জে, না, এটা কখনই করা যাবে না। প্র্যাকটিস হলো লোকাল অ্যানেস্থেসিয়া নিজে উঠাইতে হবে সিরিঞ্জে, নিজে দেখতে হবে এবং নিজে উঠাইতে হবে। কখনই অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দেওয়া যাবে না যে লোকাল অ্যানেস্থেসিয়া ওঠানোর দায়িত্ব অন্য কাউকে দেওয়া যাবে না, এটা নিজেকে করতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? স্যার, বলো। যদি কার্ডিওভাস্কুলারে কোনো পেশেন্টের হাইলি ভাস্কুলারাইজড এরিয়া যেমন ফেস বা স্কাল্পে অপারেশন করা লাগে, সেক্ষেত্রে কি করা হয়? এসব ক্ষেত্রে অ্যাড্রেনালিন সহ এটা দেওয়া যাবে না, ওই ব্লিডিং এর ওই রিস্কটা মেনে নিয়েই অপারেশন করতে হবে। আর জি স্যার। এটা এইসব ক্ষেত্রে দেওয়া যাবে না আর কি। ঝুঁকি নিয়ে দেওয়া যেতে পারে কিন্তু দরকার নেই, উচিত না আমাদের। মানে এগুলো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই, একটু ব্লিডিং বেশি হলে হোক না, অসুবিধা কি, নিরাপদ থাকাটা হলো জরুরি। ঠিক আছে, এই 40 মিনিট হয়ে যাচ্ছে, তো এরপরে ওইটা দিয়েই আবার ঢুকতে হবে, বুঝলে? ওই যে লিংক পাঠানো হয়েছিল ওইটা দিয়েই আবার ঢুকতে হবে, এটা শেষ হয়ে যাওয়ার পরে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই পর্যন্ত সবাই বুঝতে পারছো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আসো পরের ক্যালকুলেশন। এইটা হলো আর একটা জরুরি ব্যাপার। সেটা হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম যে লিগনোকেইন 2%, বুপিভাকেইন 0.5%, আর অথবা আমরা ওই যে স্যালাইন দেখি আমরা 5% ডিএ, এরকম দেখি না? এইগুলোর অর্থ কি, মিনিং? বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, জিনিসটা বোঝো তাহলে। সেটা হলো যে পার্সেন্ট মানে তো পার্সেন্টই, পার্সেন্ট মানে পার 100, তাই না? তাহলে এইখানে 2% মানে হলো যে 100, এটা তো সলিউশনের হিসাব, ঠিক না? তাহলে 2% মানে হলো 100 ml সলিউশনের মধ্যে 2 গ্রাম ওই সাবস্টেন্স আছে। যে কোনো জিনিসের পার্সেন্ট মানে অত গ্রাম, হিসাব খুব সিম্পল। 5% দিয়ে মানে 100 ml স্যালাইনের মধ্যে 5 গ্রাম গ্লুকোজ আছে। তার মানে তুমি যদি 1 লিটার স্যালাইনের ব্যাগের চিন্তা করো, তাহলে 1 লিটারের মধ্যে তাহলে কতটুকু আছে? 50 গ্রাম গ্লুকোজ, তাই না? 50 গ্রাম। এটা এই ক্যালকুলেশন তো সহজ নাকি? যে জি কোনো স্যার। পার্সেন্ট মানে হলো যে 100 ml এ অত গ্রাম, 100 ml এ অত গ্রাম। ইনফ্যাক্ট 100 ml মানে কিন্তু 100 গ্রাম। তুমি যদি এভাবে চিন্তা করো, সলিউশন গুলো হলো তোমার 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ওজন হলো 1 সিসি ইকুয়াল টু 1 গ্রাম। তার মানে আমরা যদি চিন্তা করি, রাফলি চিন্তা করতে পারি 100 ml পানি মানে 100 গ্রাম, যদি ইফ ইট ইজ ইন 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 100 ml সলিউশনের মধ্যে 2 গ্রাম লিডোকেইন আছে, 2 গ্রাম। তো এখন তুমি তাহলে চিন্তা করো যে আমরা এর আগে যে আমরা যে তোমাদের যে এটা দেখালাম, এখানে হলো 2% লিডোকেইন, 2%, তাই না? 2%, তাহলে যেটা এখানে 2% লিডোকেইন, এখানে তো তোমার মানে এটা হলো যে আমরা যখন এই যে ডোজ হিসাব করছি, আমরা বলছি হলো ডোজ হলো 3 মিলিগ্রাম পার কেজি, 3 মিলিগ্রাম পার কেজি। তার মানে দুটোর মধ্যে কিন্তু একটা গড়মিল আছে। সেটা কিরকম? একটা পেশেন্টের, এখানে আমি তোকে একটা অঙ্ক দিয়েছি, এ বয় 10 কেজি ওয়েট, নিডস সার্কামসিশন আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া, ক্যালকুলেট ডোজ। তাহলে একটা পেশেন্টের যখন ধরো 10 কেজি ওজনের বাচ্চা, তার সার্কামসিশন করা লাগবে, তার যখন তুমি লোকাল অ্যানেস্থেসিয়ার ডোজ হিসাব করবা, এটা তো আছে তো হলো সলিউশন আকারে, আর আমরা জানি হলো যে 10 কেজি হিসাবে 3 মিলিগ্রাম যদি আমরা হিসাব করি, তাহলে সে পায় হলো 3.30 মিলিগ্রাম। কিন্তু 30 মিলিগ্রাম তাহলে এই সলিউশনের মধ্যে কিভাবে আছে?
আমরা আসলে কতটুকু নিব, ক্যালকুলেশনটা কি মানে সমস্যাটা কি বুঝতে পারছো? এই মানে অপারেশন থিয়েটারে এই ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু মাথা ঘুরে সব, এই জন্য আগে থেকে এটা হিসাব করে রাখা জরুরি। প্রবলেমটা কোথায় বোঝা যাচ্ছে কি নাকি? এইখানে আছে হলো তোমার, ধরো এখানে স্যালাইন আকারে আছে, এখানে আমরা সিরিঞ্জের মধ্যে নিব 1 সিসি নাহলে 2 সিসি 3 সিসি যাই হোক। তাহলে আমাকে এখন জানতে হবে তাহলে যে এই 2% লিগনোকেইন মানে আসলে 1 সিসির মধ্যে কতটুকু থাকে বা 2 সিসির মধ্যে কতটুকু থাকে, বা ওই বডি ওয়েট হিসাব করে কতটুকু আমরা নিব এই পেশেন্টের জন্য। তো সেইটার জন্য দেখো আমরা বললাম যে 2% লিগনোকেইন মানে এর 100 সিসি যে মানে লিগনোকেইনের মধ্যে থাকবে 2 গ্রাম। 2 গ্রাম মানে কত? 2 গ্রাম মানে হলো 2000 মিলিগ্রাম। আমরা এখানে দেখছি 2 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম পার কেজি, তাহলে আমাদের এটা মিলিগ্রামে যাইতে হবে। আমাদের ডোজ হলো 3 মিলিগ্রাম পার কেজি, তাহলে আমাদেরকে যাইতে হবে মিলিগ্রামে। তাহলে আমরা বললাম যে 100 সিসি লিগনোকেইনের মধ্যে আছে হলো 2 গ্রাম লিগনোকেইন। 100 সিসি সলিউশনের মধ্যে আছে 2 গ্রাম লিগনোকেইন, তার মানে হলো যে 2000 মিলিগ্রাম লিগনোকেইন। এখন তাহলে 1 সিসির মধ্যে কতটুকু আছে? এই অঙ্ক তো পারা যাবে নাকি? যে 100 সিসির মধ্যে থাকে 2000 মিলিগ্রাম, তাহলে 1 সিসির মধ্যে থাকে 20 মিলিগ্রাম, ঠিক না? আমার কথা বোঝা যাচ্ছে না নাকি? জি স্যার। আচ্ছা, একই রকম হলো এই বুপিভাকেইনের ক্ষেত্রেও। বুপিভাকেইনে তোমার 100 সিসির মধ্যে আছে হলো 0.5 গ্রাম। 0.5 গ্রাম মানে হলো 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম। তাহলে 100 সিসির মধ্যে আছে হলো 500 মিলিগ্রাম, তাহলে 1 সিসির মধ্যে আছে 5 মিলিগ্রাম। হিসাব বোঝা যাচ্ছে না? তাহলে এখন তুমি যদি লিগনোকেইন দাও, এটা তোমার 1 সিসির মধ্যে আছে 20 মিলিগ্রাম, তাহলে যে বাচ্চার ওজন 10 কেজি তার সার্কামসিশনের সময় আমরা ম্যাক্সিমাম কতটুকু লিগনোকেইন নিতে পারবো? আসমা বলো, আসমা ফেরদৌসি, কি জানো, আসমা ফাহমিদা, 10 কেজি বাচ্চা আমরা কতটুকু লিগনোকেইন নিতে পারবো? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। বলো তো কতটুকু নিতে পারবো 10 কেজি বাচ্চা? এই ক্যালকুলেশন বুঝতে পেরেছো কিনা সেটা বলো। স্যার ক্যালকুলেশন স্যার বুঝতে পেরেছি। তাহলে সেটা এখন তাহলে 10 কেজি বাচ্চায় কতটুকু লিগনোকেইন আমরা মানে সিরিঞ্জের মধ্যে কতটুকু লোকাল লিগনোকেইন উঠাবো? কে বলতে পারবে? স্যার ক্যালকুলেশনটা একটু আরেকবার বলবেন, শুনতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, আবার শোনো। 2% লিগনোকেইন যে কোনো জিনিসের, এই যে 5% ডিএ, 5% ডিএ বা 2% লিগনোকেইন, 0.5% বুপিভাকেইন, এগুলোর অর্থ হলো এটা দিয়ে বোঝানো হয় হলো ওই সলিউশনের 100 ml এর মধ্যে অত গ্রাম ওই সাবস্টেন্সটা আছে। এগুলো তো সলিড, এই যে লিগনোকেইন, বুপিভাকেইন, এই যে গ্লুকোজ, এগুলো তো সব সলিড জিনিস। তাহলে 100 ml সলিউশনের মধ্যে এটার ওই 2% মানে 2 গ্রাম আছে, এটার 0.5% মানে 0.5 গ্রাম আছে, এটা 5% মানে 5 গ্রাম আছে, 5 গ্রাম গ্লুকোজ আছে। তাহলে আমরা যে বলি যে 1 লিটার ডিএ দাও, তাহলে ওই পেশেন্টকে আমরা আসলে কত গ্রাম গ্লুকোজ দিচ্ছি 1 লিটারের মধ্যে? লিজন? 5 গ্রাম দিচ্ছি। 5 গ্রাম স্যার। হ্যাঁ, 5 গ্রাম তো 5 থাকে, গ্রাম 100 ml এর মধ্যে থাকে 5 গ্রাম, তাহলে 1 লিটারে কতটুকু থাকে? স্যার 50 স্যার 50 গ্রাম 50 গ্রাম। থাকে 50 গ্রাম, এটুকু তো বোঝা যাচ্ছে তাই না? জি তাহলে স্যার। জি স্যার। তাহলে লিগনোকেইনের 100 ml সলিউশনের মধ্যে কত গ্রাম লিগনোকেইন থাকবে? 2 গ্রাম 2 গ্রাম। 2%। 2 গ্রাম। 2% যেহেতু তার মানে 2 গ্রাম থাকবে। 2 তাহলে গ্রাম, জি স্যার। 2 গ্রাম মানে কত? 2 গ্রাম মানে 2000 মিলিগ্রাম, সেটা তো ঠিক নাকি?
জি স্যার। আমাদের তো আমাদের ওই ওষুধটা আছে হলো মিলিগ্রাম আকারে, আমাদের ডোজের হিসাবটা হলো মিলিগ্রাম আকারে, তাহলে আমাদের এটা মিলিগ্রামে নিতে হবে। তাহলে 2 গ্রাম মানে হলো 2000 মিলিগ্রাম। তাহলে 100 ml এ যদি থাকে 2000 মিলিগ্রাম, তাহলে 1 ml সলিউশনের মধ্যে কতটুকু থাকবে? স্যার 20 20 গ্রাম। মিলিগ্রাম। 20। এক্স্যাক্টলি 20 মিলিগ্রাম। তাহলে বুপিভাকেইন 1 ml এ কতটুকু থাকবে? 1 ml বুপিভাকেইনের মধ্যে কত মিলিগ্রাম বুপিভাকেইন থাকবে? 20। বুপিভাকেইন এটা 0.5%। বুপিভাকেন 5। 5। এটা থাকবে 5। 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম বোঝা গেছে তো নাকি? এখন জি স্যার। তাহলে আমরা কিন্তু বডি ওয়েট হিসাব করে আমরা টোটাল ক্যালকুলেট করতে পারবো যে 1 সিসির মধ্যে থাকে 20 মিলিগ্রাম, তাহলে একটা বাচ্চার বডি ওয়েট হলো 10 কেজি। তাহলে আমি যদি তার লিগনোকেইন নিতে চাই, তাহলে আমরা তাকে 3 মিলিগ্রাম পার কেজি হিসেবে কত মিলিগ্রাম নিব? 30। 30 মিলিগ্রাম। তাহলে আমি এখন যখন লোকাল উঠাবো, কয় সিসি লোকাল উঠাবো? মানে 1.5 1.5। ভেরি গুড, 1.5 সিসি আমরা তার লোকাল অ্যানেস্থেসিয়া দিতে পারবো। বোঝা যাচ্ছে কি? জি স্যার। এটুকুতে তো কারো কোনো কনফিউশন নাই নাকি? এটুকুতে তো কারো কোনো কনফিউশন নাই নাকি? আছে? তার স্যার কনফিউশন? বডি না ওয়েটের স্যার। সাথে যেটা হবে স্যার আরেকবার একটু বলতেন। বডি ওয়েটে আমরা এখানে তো ক্যালকুলেশন দেওয়াই আছে আগে, যে যে বডি ওয়েট হলো ম্যাক্সিমাম বডি ওয়েট হলো 3 মিলিগ্রাম পার কেজি। এটা হলো 3 মিলিগ্রাম পার কেজি। এটা হলো লিগনোকেইনের জন্য ম্যাক্সিমাম ডোজ। আর তাহলে আমরা 10 কেজির জন্য আমরা দিতে পারবো হলো 3.30। 30 বোঝো নাকি বোঝো না? জি স্যার। জি স্যার। জি স্যার বুঝি। আচ্ছা, তাহলে এইটুকু বোঝা তো যায় নাকি, তাই না? জি স্যার। তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি না? এই ক্যালকুলেশন কিন্তু লাগবে, সারা জীবনই লাগবে। এবং তোমাদের জন্য টেক হোম মেসেজ যেটা, অবশ্যই সার্কামসিশনে বা আঙ্গুলের কোনো অপারেশনে অ্যাড্রেনালিন সহ লোকাল দেওয়া যাবে না। একটা ভুল জীবনের অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। স্যার অ্যাকচুয়ালি মিস করে গেছিলাম স্যার আমরা আরেকটা। কোনটা বোঝো নাই বলো, আমি শুনি আবার। স্যার প্রথম থেকেই স্যার ঢুকতে টাইম লাগছে স্যার। আচ্ছা ঠিক আছে, আবার একটু লিখে দেখো। লোকাল অ্যানেস্থেসিয়ার আমরা এখানে এই ডোজ, দুইটা ডোজ মুখস্থ করা লাগবে, লিগনোকেইন এবং বুপিভাকেইনের। এটা হলো 3 মিলিগ্রাম পার কেজি আর বুপিভাকেইন হলো 2 মিলিগ্রাম পার কেজি। এই ডোজ মুখস্থ করা লাগবে। লিগনোকেইন দুই রকম পাওয়া যায়, একটা হলো লিগনোকেইন উইদাউট অ্যাড্রেনালিন, একটা হলো লিগনোকেইন উইথ অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন দিলে পরে সুবিধা আছে, অসুবিধাও আছে। অ্যাড্রেনালিন দিলে সুবিধা হলো যে তার ডোজ বেশি দেওয়া যায়, আর এটা দ্রুত কাজ করে এবং দীর্ঘ সময় ধরে কাজ করে। আর অ্যাড্রেনালিন দিলে ব্লিডিংটা কম হয়। এই জন্য যেসব জায়গাতে ভাস্কুলারিটি বেশি, ওইসব জায়গাতে অ্যাড্রেনালিন সহ লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, যেমন ফেস, স্কাল্প। অ্যাড্রেনালিন দেওয়া যাবে না কোন কোন জায়গায়? দেওয়া যাবে না হলো যেসব জায়গাতে, যেমন পেশেন্টের কার্ডিওভাস্কুলার সমস্যা আছে যেসব রোগীর, আর একটা হলো যে সমস্ত জায়গাতে এন্ড আর্টারি আছে, যেমন পেনিস বা ফিঙ্গার্স বা টো, এইসব জায়গাতে। এসব জায়গাতে অ্যাড্রেনালিন দেওয়া যাবে না। আমরা ডোজ হিসাব করছিলাম যে এই ডোজ হিসাব করার জন্য আমরা এই অঙ্কগুলো করতে বলছিলাম তোমাদের। 2% লিগনোকেইন, 0.5% বুপিভাকেইন এবং 5% ডিএ। এগুলার মানে কি সেটা বোঝার জন্য। তো সেটা আমার মনে হয় অনেকেই বুঝতে পারছো। যারা বুঝতে পারছে এদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করি কারা বুঝতে পারছে সেটা। আনিকাকে আগে জিজ্ঞাসা করছিলাম। আনিকা বলো দেখি, ওদেরকে এবার একটু ব্যাখ্যা করে বলো কি জিনিস। 2% লিগনোকেইন দিয়ে আমরা আসলে স্যার 2% লিগনোকেইন মানে হচ্ছে 100 ml সলিউশনে 2 গ্রাম লিডোকেইন আছে। আচ্ছা, তার মানে হলো 1 সিসিতে তাহলে কতটুকু আছে?
স্যার এক্সিসিতে হচ্ছে 20 গ্রাম 20 গ্রাম না স্যার মিলিগ্রাম 20 মিলিগ্রাম 20 মিলিগ্রাম এক্স্যাক্টলি 20 মিলিগ্রাম। কেন মিলিগ্রাম কিভাবে আসলো? 2 গ্রাম মানে হলো 2000 মিলিগ্রাম, তাই তো? 2000 মিলিগ্রাম জি স্যার 2000 মিলিগ্রাম মানে হলো তাহলে 100 ml এ আছে 2000 মিলিগ্রাম, তাহলে 1 ml এ আছে 2000 বাই 100 আছে 20 মিলিগ্রাম 20 মিলিগ্রাম ঠিক আছে না? তাহলে এই যেমন জি স্যার 0.5% বুপিভাকেইন, এটা হলো মানে 1 সিসিতে আছে হলো 1 সিসি 5 মিলিগ্রাম 100 ml এ আছে 0.5 গ্রাম, তার মানে 500 মিলিগ্রাম, তাহলে 1 সিসিতে আছে হলো 5 মিলিগ্রাম, তাই তো? হুম। তাহলে এখন দেখো যে বুপিভাকেইনের ডোজ ছিল 2 মিলিগ্রাম পার কেজি, তাহলে এই বাচ্চার আমরা লিগনোকেইনও দিব বুপিভাকেইনও দিব, দুইটাই দিব। তাহলে এই বুপিভাকেইন কতটুকু দেওয়া যাবে? আসমা ফাহমিদা তুমি বলো। স্যার স্যার 10 কেজির বাচ্চাকে কতটুকু দেওয়া যাবে স্যার এটা বলবো? বাচ্চাকে কতটুকু দেওয়া যাবে? কয় সিসি দেওয়া যাবে? স্যার স্যার 20 বাই 4 সিসি 4 সিসি দেওয়া যাবে। আর লিগনোকেইন দেওয়া যাবে কতটুকু? স্যার সেটা স্যার 1.5 সিসি 1.5 সিসি। সৌরভ বুঝতে পেরেছো নাকি? সৌরভ জি স্যার। আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারলে পরে আবার জিজ্ঞাসা করো, পরে ইয়ে করো। তাহলে এইটুকু যদি বুঝতে পেরে থাকো তাহলে সেটা আজকের দিনের একটা অনেক বড় অর্জন, মানে এই হিসাবটা অনেক জরুরি হিসাব, এটা যদি বুঝতে পেরে থাকো আর যদি ওই ভুলগুলো যদি না করো তাহলে সেটা আজকের দিনের এই পরিশ্রম সার্থক হবে আর কি। কখনই সার্কামসিশনে অ্যাড্রেনালিন সহ লোকাল দেওয়া যাবে না, আঙ্গুলে কখনই অ্যাড্রেনালিন সহ লোকাল দেওয়া যাবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা ভুল কিন্তু জীবনের অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। ঠিক আছে, আসো এখন তাহলে পরে আগাই। কমপ্লিকেশনস অফ লোকাল অ্যানেস্থেসিয়া কি কি হয়? একটা হলো ইনফেকশন, হেমাটোমা, সিস্টেমিক কমপ্লিকেশন, মূলত ওভারডোজ যদি হয় তাহলে কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, ডিপ্রেসড কনশাসনেস, কনভালশন, এগুলো মূলত ওভারডোজের জন্য হয়, অথবা যদি ইন্ট্রাভাস্কুলারে চলে যায়। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় সিরিঞ্জ একবার ঢোকানোর পরে টান দিয়ে দেখতে হয়, পিস্টন টেনে পিছনে দিয়ে দেখতে হয় যে তোমার ইয়ে ঠিক মতো আছে কিনা, জায়গা মতো আছে কিনা। কারণ হলো যে ব্লাড ভেসেলের মধ্যে যদি যায়, আমরা যদি না বুঝতে পারি, ডাইরেক্টলি যদি ভেসেলে যায়, সেটা অনেক বড় বিপদের কারণ। আর এই কারণে লোকাল ইনফিলট্রেট করার সময় প্রথমে নিডিল ঢুকানোর পরে আবার টান দিয়ে দেখতে হয় যে ঠিক মতো আছে কিনা, মানে ব্লাড আসে কিনা। যদি ব্লাড আসে তাহলে ওইখানে প্রসিড করা যাবে না। এখানে দেখো যে কোনো জায়গায় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করার আগে অ্যাপ্রোপ্রিয়েটলি স্কিলড পার্সোনেল, রিসাসিটেশন ইকুইপমেন্ট এন্ড অক্সিজেন শুড অলওয়েজ বি অ্যাভেলেবল উইথ লোকাল অ্যানেস্থেটিক ইউজ বিকজ অফ দ্য পটেনশিয়াল রিস্ক অফ লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনস। মাঠে ঘাটে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করা যাবে না, মানে অপারেশন থিয়েটারে সব ইকুইপমেন্টস রেডি করে তারপরে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করতে, মানে লোকাল অ্যানেস্থেসিয়া কখনোই লাইটলি নেওয়া যাবে না। লোকাল অ্যানেস্থেসিয়া কি কি ফর্মে ইউজ করা হয় এগুলো একটু দেখো। একটা হলো টপিক্যাল অ্যানেস্থেসিয়া, আর এটা খুব কমনলি ওই যে চোখের ডাক্তাররা ইউজ করে, বা বিভিন্ন ওই যে স্প্রে করে, যে প্লেয়াররা দেখবা যে যখনই ব্যথা পায় দেখবা গেলে পরে ওই সাথে সাথে স্প্রে করে, মাঠে একরকম ইয়ে নিয়ে গিয়ে স্প্রে করে, এগুলো হলো লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট। ওইগুলো দিলে পরে ওই জায়গা ব্যথা কমে যায়, অবশ হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটা হলো ইএমএলএ, কোকেইন, লিগনোকেইন। লিগনোকেইন স্প্রে, কোকেইন ইউজ হয়, এবং ইএমএলএ যেটা ইউট্যাকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক, এগুলো তোমরা বই একটু পড়ে নিও, এতে তেমন বোঝানোর মতো তেমন কিছু নাই। মাইনর সার্জারি যেমন আই, ল্যারিঙ্গোস্কোপি, ব্রঙ্কোস্কোপি, সিস্টোস্কোপি, এগুলোতে এই ধরনের টপিক্যাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো ইউজ হয়। একটা হলো ইনফিল্ট্রেশন ব্লক আর একটা হলো ফিল্ড ব্লক, এগুলো অ্যানেস্থেসিয়ার বিভিন্ন টাইপ। ইনফিল্ট্রেশন ব্লক মানে যে ধরো আমরা ছোটখাটো একটা অপারেশন করব, ওই অপারেশনের ওই জায়গাতে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ডাইরেক্টলি ইনফিল্ট্রেট করে জায়গাটা অবশ করে নিয়ে অপারেশন করলাম। এগুলো তোমরা মানে অনেকেই দেখেছো, বিভিন্ন ছোটখাটো অপারেশনে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে যেগুলো করা হয় সেগুলোকে ওই আশেপাশের এরিয়া ব্লক করে নিয়ে তখন অপারেশন করে, এটাকে বলে ইনফিল্ট্রেশন ব্লক। ফিল্ড ব্লক হলো যে পুরো অপারেটিভ ফিল্ডকে যদি ব্লক করে নেওয়া যায়, সেটা হলো ফিল্ড ব্লক। এগুলো তেমন ইয়ে কিছু না। একটা আছে নার্ভ ব্লক, এইটা একটু বোঝার মতো ব্যাপার। নার্ভ ব্লক এটা হলো যে
কিছু কিছু এরিয়া আছে যেসব জায়গায় নার্ভ গুলোর পাশে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইনফিলট্রেট করা হয়, করলে পরে ওই নার্ভ গুলো ব্লক হয়ে যাবে, মানে অ্যানেস্থেটাইজড হয়ে যাবে। যেমন এই ফিঙ্গারে, যেমন আমরা আগে বলছি যে ওই লোকাল ফিঙ্গারে যে বরাবর নার্ভ গুলো গেছে ওই বরাবর লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে সেটাকে ব্লক করে দেওয়া যায়। একটা হলো ইন্টারস্কেলিনি ব্লক ফর শোল্ডার সার্জারি, একটা হলো অ্যাক্সিলারি ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক ফর আপার লিম্ব সার্জারি। দুইটা ছবি আছে, ছবি দেখো, দেখলে বুঝতে পারবে। এইটা হলো অ্যাক্সিলারি ব্লক। অ্যাক্সিলারি ব্লক, এখানে অ্যাক্সিলারি যে নার্ভ প্লেক্সাস গেছে ওই বরাবর লোকাল মানে ইনজেকশন দিয়ে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ওই যে লিগনোকেইন বা ওবিভাকিন ওইগুলো দিয়ে দেওয়া হয়, দিলে পরে এই হাতটা অবশ হয়ে যাবে। এটা হলো ইন্টারস্কেলিনি নার্ভ ব্লক, এই যে স্কেলিনি মাসেলের মধ্যে যে নার্ভ আছে সেটা ব্লক করে দেওয়া আর কি। এই যে অ্যাক্সিলারি ব্লক, এটা দিয়ে অপারেশন অনেকে আপার লিম্বের অনেক অপারেশন অ্যাক্সিলারি ব্লক দিয়ে করা হয়। আমি এক সময় নিজে নিজে এটা দেওয়া শিখছিলাম এবং একবারে মোটামুটি এক বিপদে পড়ে তারপরে আর এগুলো পরে বাদ দিছি আর কি। একবার দেওয়ার পরে একটা পেশেন্টের কনভালশন হয়েছে, পেশেন্ট খারাপ হয়নি কিন্তু আমি খুবই ভয় পেয়েছি আর কি, সে মারাই যায় নাকি। পরে আল্লাহর রহমতে বেঁচে গেছে, কোনো সমস্যা হয়নি, পেশেন্ট ইয়ে হয়ে গেছে। কিন্তু হয়তো বা ওই যে মানে ইয়ে হয়েছিল আর কি, কোনো একটা প্রবলেম হয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না কি। এরপরে আমি আর নিজে আর এগুলো দিতাম না, আগে নিজে থেকে দিয়ে এগুলো দিয়ে ভালো অপারেশন করা যায়, মানে হাত পুরো অবশ হয়ে যায়, মানে অপারেশন করতে কোনো সমস্যা হয় না। তাহলে এইগুলো হলো তোমার অ্যাক্সিলারি ব্লক। এটা হলো নার্ভ ব্লক, তার মানে স্পেসিফিক নার্ভকে ব্লক করে দেওয়া হচ্ছে। এখন আসো যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, এগুলো আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। স্পাইনাল অ্যানেস্থেসিয়া জিনিসটা কিরকম, এটা হলো খুব কমনলি ইউজ হয়, কাজে এটা আমাদের ভালো করে জানা লাগবে। ইউজ এক্সটেন্সিভলি ফর লোয়ার লিম্ব অবস্টেট্রিক পেলভিক সার্জারি। ইট ইজ দ্য ইনজেকশন অফ লোকাল অ্যানেস্থেটিক ইনটু দ্য সাব অ্যারাকনয়েড স্পেস। এই স্পেসটা মনে রাখো, সাব অ্যারাকনয়েড স্পেসে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। ইনজেকশন এজেন্ট, এই যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দেওয়া হয়, এটা দেওয়া হয় হলো সাব অ্যারাকনয়েড স্পেসে, কজিং লস অফ সিম্প্যাথেটিক টোন, সেন্সেশন এন্ড মোটর ফাংশন। মানে যে লেভেলে দেওয়া হবে ওর নিচের যে নার্ভ গুলো আছে সবগুলো প্যারালাইজড হয়ে যাবে, মানে সিম্প্যাথেটিক টোন, সেন্সেশন এবং মোটর ফাংশন কোনোটাই থাকবে না। স্পাইনাল অ্যানেস্থেসিয়ার জন্য ইউজ করা হয় যে ড্রাগ, সেটা হলো বুপিভাকিন 0.5% উইথ 5% ডেক্সট্রোজ। তোমাদেরকে আগে একটা ছবি দেখাইছিলাম, এটা ওই যে বুপিভাকিনের সঙ্গে, এটাকে হেভি বলে, বুপি হেভি, এটা হেভি, এটা হেভি। এই ড্রাগটা প্লেন বুপিভাকিন ইউজ করা হয় না, বুপিভাকিন সঙ্গে গ্লুকোজ যোগ করে তারপরে ইউজ করা হয়, আল্ট্রাকেইন হেভি বলে এটা। এখানে গ্লুকোজ যোগ করার উদ্দেশ্য কি? হেভি মানে যে এটা যোগ করার ফলে এই সাবস্টেন্স গুলো ভারী হয়, তখন এটা নিচের দিকে যাওয়ার একটা গ্র্যাভিটির কারণে নিচের দিকে যায়। মানে যেহেতু আমরা এটা সাব অ্যারাকনয়েড স্পেসে দিচ্ছি, কোনো কারণে এটা যদি উপরের দিকে উঠে যায়, স্পাইনাল মানে কর্ডের উপরের দিকে চলে যায়, তখন যেটা হবে যে অনেক এক্সটেন্সিভ ব্লক হবে। তখন যদি ডায়াফ্রাম লেভেলের নার্ভ গুলোকে এফেক্ট করে, মানে সার্ভাইকাল লেভেলের, তখন পেশেন্ট মানে শ্বাস নিতে পারবে না। এই সমস্ত কারণে এইটাকে যেন উপরে না যায় ওষুধগুলো, সেটার জন্য এখানে এই ডেক্সট্রোজ অ্যাড করে দেওয়া হয় বুপিভাকিনের সঙ্গে। এটা তার ফলে যেটা হয় যে এটা নিচের দিকে থাকে, মানে ওই ওষুধগুলো উপরের দিকে যায় না। এটাকে বলে আল্ট্রাকেইন হেভি বা বুপিভাকিন হেভি। এটা দেখো স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পজিশন, শোয়ানো অবস্থায় যে কাজ করে দেওয়া যায় অথবা বসানো অবস্থায়ও দেওয়া যায়। এই সমস্ত ইকুইপমেন্টস এগুলো লাগে দেওয়ার জন্য। আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে স্পাইনালের লোকেশনটা কি, এইটা দেখো, এটা হলো জরুরি। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার এইটা হলো নিডল, দেখো দেওয়া হয় হলো স্পাইনাল কর্ড শেষ হয় ফার্স্ট লাম্বার ভার্টিব্রার, লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, এই লেভেলে ফার্স্ট লাম্বার ভার্টিব্রার লোয়ার বর্ডারে। তার মানে তোমাকে স্পাইনাল দেওয়ার সময় এই লেভেলের থেকে নিচে থাকতে হবে অবশ্যই। এই লেভেলের উপরে গেলে স্পাইনাল কর্ড ইনজুরি রিস্ক বেশি। তাহলে স্পাইনাল কর্ডের তাহলে আমরা দিব হলো কোথায়, সাব অ্যারাকনয়েড স্পেসে, বিলো দা ফার্স্ট লাম্বার অফ দা লোয়ার বর্ডার অফ দা ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, তার নিচে। সাধারণত এটা থার্ড ফোর্থ বা ফোর্থ ফিফথ বা সেকেন্ড থার্ড এর মাঝখানে এইসব জায়গাতে দেওয়া হয়। এখানে দেখো ইনজেকশনের এইটা হলো আমরা অ্যারাকনয়েড সাব অ্যারাকনয়েড স্পেসটা একটু দেখি। ভার্টিব্রাল কলামের এইটা হলো ইপিডুরাল স্পেস, এটা হলো ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর এটা হলো পায়া ম্যাটার। এই মাঝখানে ডুরা ম্যাটার এবং
যে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়োমেটার এর মাঝখানে যে স্পেসটা এটা হলো সাব অ্যারাকনয়েড স্পেস এবং এখানে সিএসএফ থাকে। তো এই সিএসএফ এর মধ্যে এই অ্যারাকনয়েড স্পেসের সাব অ্যারাকনয়েড স্পেসের সিএসএফ এর মধ্যে এই ওষুধগুলো দিয়ে দেওয়া হয়। এখানে দেখো এটা হলো অ্যারাকনয়েড ম্যাটার, ডুরামেটার বাইরে, তারপরে অ্যারাকনয়েড ম্যাটার এর ভিতরে যে স্পেস, এইখানে তোমার সিএসএফ এর মধ্যে এই ওষুধগুলো ইনজেক্ট করা হয়। আর ডুরামেটারের বাইরে এই যে স্পেস যেটা, এটা হলো এক্সট্রাডুরাল স্পেস। এক্সট্রাডুরাল স্পেস এইখানে একরকম এরিয়া আছে, সেটাকে আমরা ওই তোমাদেরকে একটু পরে বলবো যে এটা এখানে একরকমের ওষুধ দিয়ে অ্যানেস্থেসিয়া করা যায়। তাহলে এই ছবিগুলো বোঝার চেষ্টা করো। এইটা হলো ডুরা এবং অ্যারাকনয়েড ম্যাটার, আর এইটা হলো সাব অ্যারাকনয়েড স্পেস। তার মানে এই স্পেসে তোমার ওই স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় এই স্পেসে ইনজেকশন দেওয়া হয়। আর আরেকটা স্পেস আছে, এটাকে বলে ইপিডুরাল স্পেস। ইপিডুরাল স্পেস একটা রকমের অ্যানেস্থেসিয়া আছে, ওটাকে বলে ইপিডুরাল অ্যানেস্থেসিয়া। ইপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় ইনজেকশন দেওয়া হয় হলো এই স্পেসে, এই যে ডুরামেটার এবং এই বোনস এর মাঝখানে যে স্পেস, এই স্পেসে ইনজেকশন দেওয়া হয়, ওটাকে বলে ইপিডুরাল অ্যানেস্থেসিয়া। ইপিডুরাল অ্যানেস্থেসিয়া। তাহলে এই দুইটা ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে কোথায় কোনটা দেওয়া হচ্ছে। সাব অ্যারাকনয়েড স্পেসে যেটা দেওয়া হয় এইখানে ইনজেকশন দেওয়া হয়, বা এইখানে যে ইনজেকশন দেওয়া হয় এটা হলো সাব অ্যারাকনয়েড স্পেস, এইখানে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। আর যদি এমন হয় যে ইনজেকশন দেওয়া হচ্ছে এই যে ইপিডুরাল স্পেসে, এই স্পেসে এইখানে, তখন সেটা হলো ইপিডুরাল অ্যানেস্থেসিয়া। ইপিডুরাল অ্যানেস্থেসিয়া। Epidural space হলো, it is a potential space between dura anteriorly and ligamentum flavum posteriorly, which has got negative pressure inside. It extends from foramen magnum to sacral hiatus. তাহলে এই দুইটা স্পেস একটু মনে রাখো, তাহলে আমাদের ওই স্পাইনাল অ্যানেস্থেসিয়া বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো যে ফার্স্ট লাম্বারের লোয়ার বর্ডারে এখানে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে, তার নিচে এই ধরো সেকেন্ড থার্ড লাম্বার বা থার্ড ফোর্থ লাম্বার এইসব জায়গার এই যে স্পাইনাল প্রসেসের ভিতর দিয়ে এই দিক দিয়ে গিয়ে যে ইনজেকশন দেওয়া হয়, এটাই হলো স্পাইনাল অ্যানেস্থেসিয়া। এবং এই ইনজেকশনটাকে, নিডিলটাকে পাস করা হবে হলো সাব অ্যারাকনয়েড স্পেসে। সাব অ্যারাকনয়েড স্পেসে গেলে তখন ওই যে সিএসএফ, এটা লিক বোঝা যাবে যে সিএসএফ আসছে। যখন সিএসএফ পাওয়া যাবে তখন হলো আমরা এই ওষুধটা দিয়ে দিলে পরে এই যে নার্ভ যেগুলো আছে, এই নার্ভগুলো তখন ব্লক হয়ে যাবে। লোয়ার লিম্বের যে নার্ভগুলো আছে সেগুলো ব্লক হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে মনে হয় নাকি? এখানে দেখো এই যে এইগুলো দিচ্ছে, এই যে এক্সট্রাডুরাল স্পেসে এইখানে যদি আমরা নিডিল রাখি এবং এইখানে যদি ওষুধ দেই, সেটা হলো ইপিডুরাল ইপিডুরাল অ্যানেস্থেসিয়া। আর ওষুধ যদি আমরা এই যে সাব অ্যারাকনয়েড স্পেসে এইখানে দেই, তাহলে সেটা হলো তোমার স্পাইনাল অ্যানেস্থেসিয়া। পেশেন্টকে এই পজিশনে করে ইনজেকশন, এইভাবে ইনজেকশন দেওয়া হয়। ওয়ার্ডে যখন মানে ওটিতে যখন অ্যানেস্থেসিয়া দেয়, তোমরা একটু খেয়াল করে দেখবা। এরপর এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? স্যার অসুবিধা নাই। সবাই বুঝতে পারছো তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগে, আমাদের প্রায় শেষ, আজকের ক্লাস শেষের পথে। এখন আসো স্পাইনাল অ্যানেস্থেসিয়ার অ্যাডভান্টেজ কি কি। এটা সহজ, ইকোনমিক্যাল খরচ কম, হাইপোটেনশন করে, হাইপোটেনশন করার কারণে ব্লিডিং কম হয়, অ্যাডিকুয়েট রিল্যাক্সেশন পাওয়া যায়, রেসপিরেটরি কমপ্লিকেশন কম। যে সমস্ত পেশেন্টের রেসপিরেটরি সমস্যা আছে ওদেরকে স্পাইনাল অ্যানেস্থেসিয়া প্রেফার করা হয়। ডিসঅ্যাডভান্টেজ কি কি? অটোনমিক সিম্প্যাথেটিক ব্লকেট প্রোডিউসেস হাইপোটেনশন। যদি হাইপোটেনশন বেশি হয় তাহলে তোমার এটা পেশেন্টের শকে চলে যেতে পারে। স্পাইনালের পরে হাইপোটেনশন কিন্তু খুব কমন, এবং এটা ম্যানেজ করতে না পারলে পেশেন্ট মারা যাবে। যেহেতু সিএসএফ এ মানে লিক হইতে পারে, যেহেতু আমরা অ্যারাকনয়েড স্পেস পিয়ার্স করি, সাব অ্যারাকনয়েড স্পেসে যাওয়া হয়, সেই কারণে এটা ইনফেকশন, হেডেক হয় এবং এর ইনফেকশনের ঝুঁকি বেশি। আর অনেক সময় এটা ওই যে বললাম যে আমরা যে যদি বুবিভাকেন হেভি যদি কোনো কারণে এমন হয় যে উপরে চলে গেল, তাহলে টোটাল স্পাইনাল হয়ে যেতে পারে, মানে রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে একেবারে পেশেন্ট শ্বাস নেওয়া বন্ধ করে দিতে পারে। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে রোগী মারা গেছে এমন অনেক রেকর্ড আছে। ইপিডুরাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম, an epidural catheter is placed in the epidural space and fixed. এটার সুবিধা হলো, ইপিডুরাল অ্যানেস্থেসিয়ার সুবিধা কি? সুবিধা হলো যে এটা ওই স্পেসের মধ্যে ওই ইপিডুরাল ক্যাথেটার রেখে দেওয়া যায়, রেখে দিয়ে দেওয়া হয়, এবং এরপরে অপারেশনের পরে ওর মধ্যে দিয়ে আমরা ওই অ্যানালজেসিক যে ওষুধগুলো এইগুলো রিপিটেডলি বারবার দিতে পারি।
এটা একটা সুবিধা, মানে অ্যানালজেসিয়ার একটা ইফেক্ট পাওয়া যায়। অ্যানেস্থেসিয়া শেষ হওয়ার পরও ওই ক্যাথেটার আমরা ওইভাবে রেখে দিই এবং ওর মধ্যে দিয়ে ওষুধ দিয়ে দিয়ে আমরা পেশেন্টকে ব্যথার ওষুধ ওর মধ্যে দিয়ে দিতে পারি। তার মানে মেজর সার্জারির পরে ইপিডুরাল অ্যানেস্থেসিয়া হেল্পফুল, ব্যথা কমাইতে সাহায্য করে। ঠিক আছে, এখানে দেখো এইটা হলো ইপিডুরাল স্পেসে একটা ক্যাথেটার, এই যে একটা টিউবের মতো এখানে রেখে দেওয়া হয়েছে, এর মধ্য দিয়ে আমরা ওষুধ দিয়ে দিতে পারি। ইপিডুরাল স্পেসের মধ্যে ক্যাথেটারটা দিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। অপারেশনের পরও আমরা এই পেশেন্টকে এর মধ্য দিয়ে বারবার অ্যানালজেসিক এজেন্ট ওষুধপত্র দিতে পারবো যেন তার ব্যথা কম থাকে। ইপিডুরাল অ্যানেস্থেসিয়া উইথ ইপিডুরাল ক্যাথেটার প্লেসড। ইপিডুরাল অ্যানেস্থেসিয়ার সুবিধা আছে, সুবিধা কি কি? ইট ক্যান বি ইউজড ফর কন্টিনিউয়াস রিপিটেড প্রলংড অ্যানেস্থেসিয়া। It can be used for postoperative analgesia. It can be kept for several days. তাহলে ইপিডুরাল অ্যানেস্থেসিয়া অসুবিধা হলো এটা স্লোয়ার অনসেট, মানে শুরু করতে দেরি হয়, অ্যানেস্থেসিয়ার ইফেক্ট পাইতে দেরি হয়। কিন্তু সুবিধা হলো যে এটা পোস্টঅপারেটিভ পিরিয়ডে ওই ক্যাথেটার রাখা যায় এবং এটা দিয়ে আমরা রিপিটেডলি অ্যানালজেসিক এজেন্ট দিতে পারি সো দ্যাট পেশেন্টের ব্যথা কন্ট্রোল করতে সুবিধা হয়। ঠিক আছে, লাস্ট যেটা সেটা হলো বিয়ার্স ব্লক। এটাই হলো আমাদের আজকের লাস্ট স্লাইড। সেটা কি বিয়ার্স ব্লক? এটা তোমাদের বইয়ে যেহেতু আছে একটুখানি জেনে রাখো, বেশি জানা লাগবে না। এটা হলো এক রকমের প্রসিডিওর যেখানে লিম্বে করা যায়। লিম্বে মানে লিম্বের উপরের দিকে, ধরো আর্মের দিকে, এখানে টর্নিকিউট দিয়ে ওই আপার লিম্বের ব্লাড সার্কুলেশন সিস্টেমিক সার্কুলেশন থেকে আলাদা করে ফেলা হয়। তারপরে ওর মধ্যে ভেনের মধ্যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দেওয়া হয়। এটা একটা রিস্কি প্রসিডিওর, এটা অ্যানেস্থেটিস্টটা ছাড়া পারবে না। এটা হলো বিয়ার্স ব্লক। এটা তোমাদের বেশি জানা লাগবে না, জাস্ট এটুকু জেনে রাখো যে এটা লিম্বে করা যায় এবং ছোট অল্প সময়ের সার্জারির জন্য এটা একটা ভালো প্রসিডিওর, বিয়ার্স ব্লক। এটাই হলো আমাদের আজকের লাস্ট স্লাইড। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো।